নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। ধন্যবাদ সঞ্চালক মহোদয় এবং তেলাওয়াতকারী আবু বকর ভাইকে। আজকের আলোচনার বিষয় ব্রেস্ট পেইন, যার মেডিকেল টার্ম হচ্ছে মেস্টালজিয়া। আমি স্ক্রিনে লিখে রেখেছি, দেখেন, মেস্টালজিয়া বা ব্রেস্ট পেইন, এটা হচ্ছে মেডিকেল টার্ম। তো ব্রেস্ট হচ্ছে ফিমেল সেক্সুয়াল অর্গান, তো তারই যখন একটা ডিজিজ কন্ডিশন, সেটা হচ্ছে মেস্টালজিয়া। তো মেস্টালজিয়াটা আমরা কিভাবে বুঝবো, এটার ডেফিনেশন কি? Definition: breast pain is a sensation of aching, pulling, drawing, burning, or stinging in one or both breasts as a result of functional or pathologic conditions of the breast or secondary due to extrinsic causes. এটা দেহের কারণে অথবা দেহের মানে বহিরাগত কারণেও, যে এরকম পেইন এইখানে যেমন উল্লেখ করা আছে, একিং পেইন, পুলিং পেইন, ড্রয়িং পেইন, বার্নিং পেইন, স্টিঙ্গিং পেইন, এগুলা যদি থাকে ব্রেস্টের মধ্যে, তো সেটাকে মেস্টালজিয়া বা ব্রেস্ট পেইন বলে। এখানে ছোট্ট করে আমি একটু অ্যানাটমি রাখলাম, যে ব্রেস্টের অ্যানাটমিটা কিরকম। আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একদম সামনে থেকে এরিওলা, নিপল, ডাক্ট আর লবিউলস। তো কোথায় কোথায় প্রবলেম হলে পরে এই মেস্টাইটিস অথবা মেস্টালজিয়া হয়, সেগুলো আমরা আরো পরে পাবো। এই অংশটা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আশা করি এখানে সবাই জানেন অ্যানাটমি, পড়েই আসছেন সবাই, তারপরেও লেকচারের স্বার্থে বলা। তো এখানে দেখেন লিম্ফ নোডও আছে, প্রথম ছবিতে লিম্ফ নোড গুলো একটু খেয়াল করেন, এখানেও কিছু কিছু পেইন থাকে, এক্সটেন্ড করে বা ওদিকে করে, রেডিয়েট করে। তো লিম্ফ নোড, এরিওলা, আর হচ্ছে কি নিপল, ডাক্ট আর লোবিউলস। আবার যদি সাইড থেকে দেখি যে অ্যানাটমিটা, ওইটার মধ্যে দেখেন চেস্ট ওয়াল, তারপরে মাসল আর ডাক্ট গুলা, যেটা দেখা যাচ্ছিল না এখানে দেখা যাচ্ছে ডাক্ট গুলা। তারপর এরিওলাটা তো আমরা এখানে দেখতেই পেলাম, সাথে এখানে নিপল, লোবিউল আর স্ট্রোমা। আচ্ছা, এর চাইতে বেশি অ্যানাটমি দরকার নেই, কিন্তু এইটার মধ্যে যা কিছু আছে, এই যে মানে ব্রেস্ট পেইনটা কেন হয়, এর ক্যারেক্টারিস্টিক্স গুলা, কজেস, এক্সামিনেশন, আমরা ধাপে 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 সব শুনবো। এবং একটু যদি মনোযোগ দেই তাহলে হয়তোবা আমাদের কাছে মনে হবে যে খুবই সহজ। আমরা চেম্বারে এরকম কেস আসলে পরে খুব ইজিলি আমরা প্রেসক্রিপশন করতে পারবো। যদিও আমরা জানি যে হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটাই খুব মজবুত একটা ট্রিটমেন্ট, অথবা এটাই আলটিমেট, কিন্তু তারপরেও ক্লিনিক্যাল আমাদেরকে জানতে হবে, ক্লিনিক্যাল করতে হবে, ক্লিনিক্যাল দিতে হবে, এটা আমাদের অবশ্যই মাথায় থাকতে হবে। স্লাইড দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো ব্রেস্ট পেইনের ক্যারেক্টারিস্টিক্স বা মেস্টালজিয়ার ক্যারেক্টারিস্টিক্স কি কি হয় বা কত ধরনের হয়? ব্রেস্ট পেইন মূলত দুই ধরনের, একটা হচ্ছে সাইক্লিক ব্রেস্ট পেইন আর একটা হচ্ছে নন সাইক্লিক ব্রেস্ট পেইন। সাইক্লিকটা কি আর নন সাইক্লিকটা কি? সাইক্লিকটা হচ্ছে পিরিয়ডের সাথে সম্পর্কিত, আর নন সাইক্লিকটা পিরিয়ডের সাথে সম্পর্কিত না, বা থাকলেও সেটা অল্প স্বল্প থাকতে পারে, বিশেষ না। তো সাইক্লিক পেইনে কি কি থাকে? Clearly related to the menstrual cycle and changing hormone levels. menstrual cycleটা আসলে কি, এটা নিয়ে কিন্তু আমাদের আগে মানে বেশ অনেকগুলা ক্লাসই আছে আমাদের হোম স্টাডিতে, আমারই করা। যখন পিরিয়ড হয় বা মেনস্ট্রুয়েশনটা হয়, কেন হয়, কিভাবে হয়, এটার মেকানিজমটা একটু শর্টলি বলি। যেমন পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ আসে, সেখান থেকে যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা যখন সেটা ওভারিকে স্টিমুলেট করে, ওভারি কি করে, ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন সিক্রেট করে। এই ইস্ট্রোজেন গিয়ে ইউটেরাসের মধ্যে একটা লাইনিং করে, প্রলিফারেশন করে, সেটাই যখন 28 ডেজ এর সাইকেলে ঝরে যায়, হ্যাঁ, ওইটাই হচ্ছে মূলত একটা মহিলাদের বা মেয়েদের মেনস্ট্রুয়েশন। তো এটা 28 ডেজ এর একটা সাইকেল হয়। এটা ডিফার করে ওমেন টু ওমেন, গার্ল টু গার্ল,
ডিফার করে, যেমন 35 ডেজও হতে পারে, কারো 30-32ও হতে পারে। তো যেটা হচ্ছে কমন 28 ডেজের সাইকেল আমরা ধরে নিলাম ইউনিভার্সাল। তো এই সাইকেল সময় যদি কারো আগে মানে এই মেনস্ট্রুয়াল সাইকেলের আগে অথবা মানে পিরিয়ড শুরু হওয়ার আগে বা পিরিয়ড চলাকালীন অথবা পরে এই পেইনগুলো যদি হয়, এই পেইনটাকে আমরা বলবো সাইক্লিক ব্রেস্ট পেইন। আরো কি কি থাকতে পারে? ডেসক্রাইব ডাল, হেভি অর একিং। পেইনটা কি রকম হতে পারে? ডালনেস থাকতে পারে পেইনটার মধ্যে, হেভিনেস আর একিং তো থাকবে। অফেন অ্যাকম্পানিড বাই ব্রেস্ট সোয়েলিং, ফুলনেস অর লাম্পিনেস। ওই সময়টাতে কি কি থাকবে? ব্রেস্টের মধ্যে সোয়েলিং থাকবে, ফুলে যাবে। এটা ম্যাক্সিমাম টাইমই হয়, খুব মানে বলা যায় যে 90%, 90-95% সোয়েলিং থাকে, ফুলনেস থাকে, লাম্পিনেস থাকতে পারে, নাও থাকতে পারে। Usually affects both breast, particularly the upper outer portion, and can radiate to the underarm. যেটা একটু আগে বললাম, লিম্ফ নোড দেখালাম আমাদের অ্যানাটমির মধ্যে, ঠিক এই কথাটা এখানে বলতেছে যে ব্রেস্ট পেইনটা পার্টিকুলারলি একটা ব্রেস্টে হতে পারে অথবা দুটোতেই হতে পারে, এবং সেই পেইনটা কোথায়? একদম আন্ডার আর্ম পর্যন্ত রেডিয়েট করতে পারে। Intensified during the 2 weeks leading up to the start of menstrual period, then eases up afterward. কি হয়? যখন নাকি পিরিয়ড শুরু হওয়ার আগে থাকে, যেমন একটু আগে বললাম যে এফএসএইচ সিক্রেট হলো, তারপর হরমোন যখন গিয়ে ওভারিকে স্টিমুলেট করলো, ওভারি কি দিল? ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। যখন বডিতে প্রোজেস্টেরনের পরিমাণটা বেড়ে যায়, তখনই মূলত দেখা যায় ব্রেস্ট পেইনটা হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তো ব্রেস্ট পেইন হলে পরে এখানে কি বলতেছে যে পিরিয়ড যখন শুরু হয়ে যায়, তখনই এই যে ইস্ট্রোজেন হরমোন বা প্রোজেস্টেরন হরমোনটা কি হয়, এই সাথে সাথে ডিক্রিজ হতে থাকে, কমতে থাকে, সেই সাথে পেইনটাও কমে যায়। এই হচ্ছে মূল কথা। More likely to affect people in their 20s, 30s as well as people in their 40s who are transition to menopause. এটা কি কাদের হতে পারে? পিউবার্টিতেও হতে পারে, এমনকি মানে শুরু ধরাই হয় 20s অথবা 30s, মানে 20 ঊর্ধ্ব, 30 ঊর্ধ্ব অথবা যারা মেনোপজের দিকে যাচ্ছে, তাদের মূলত এরকম পেইন হতে পারে। এবার দেখি নন সাইক্লিক। আমরা রাইট সাইডে দেখি নন সাইক্লিক, যেটা নাকি সাইকেলের সাথে, মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে রিলেটেড না, আনরিলেটেড টু দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। এই যে প্রথম লাইনই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে এর কোনো রিলেশন নাই। ডেসক্রাইবড এজ টাইট, বার্নিং, স্টেবিং অর একিং সেন্সেশন। কিরকম হতে পারে? আগেরটাতে আমরা কিরকম পেন দেখলাম? ডাল, হেভি, একিং এগুলা থাকবে, সোয়েলিং থাকবে, ফুলনেস থাকবে, লাম্পিনেস থাকবে। এখানে আছে টাইট, বার্নিং, স্টেবিং মানে ছুরি মারার মতো, একিং সেন্সেশন থাকবে, কনস্ট্যান্ট অর ইন্টারমিটেন্ট। এই পেইনটা একেবারে ওই পেশেন্টের সব সময়ের জন্য হতে পারে, আবার থেমে থেমে হতে পারে, ইন্টারমিটেন্টও হতে পারে। Usually affects the one breast in a localized area. যে কোনো একটা ব্রেস্টে এই পেইনটা হতে পারে এবং যে কোনো নির্দিষ্ট একটা জায়গাতে হতে পারে। যেটা মেনস্ট্রুয়েশনের সাথে রিলেটেড সেটা কিন্তু এক জায়গায় হয় না, হয় পুরো একটা ব্রেস্টে হবে, নয়তো দুটোতেই হবে, কিন্তু পুরোটাতে হবে। আর এখানে বলতেছে যে লোকালাইজড হবে, যে কোনো একটা এরিয়াতে হবে। যেমন আমরা যদি ব্রেস্টটাকে ক্লকওয়াইজ ধরি, তাহলে কি হয়? 6 o'clock, 3 o'clock, 9 o'clock এরকম কোনো পয়েন্টে হয়তো বা পেইনটা হতে পারে। In women most likely to occur after menopause. এই নন সাইক্লিক ব্রেস্ট পেইনটা মূলত হয় হচ্ছে মেনোপজের পরে, যেটা নাকি 45 মানে 40 to 45 এই তো ধরা হয় পিএমএস, তো 45 আফটার এই পেইনগুলো হয়। তো যদি 45 এর ভেতরে হয়, তখন আমরা ধরে নিব সাইক্লিক, এবং সেটার যেই ট্রিটমেন্ট হবে সেটা এক ধরনের হবে, আর নন সাইক্লিক হলে সেটার ট্রিটমেন্ট হবে আরেক রকম। তো এখানে দেখেন একটা জিনিস, তারপরের অংশে যাই। এখানে কি আছে? কজেস অফ মেস্টালজিয়া। কেন কেন হয় ব্রেস্ট পেইন গুলা? কেন হয়? মেস্টাইটিস মানে ব্রেস্ট সোয়েলিং যেটা বোঝায়, হরমোনাল চেঞ্জেস যেটা আমি একটু আগেই ডিটেলসে বললাম যে হরমোনাল চেঞ্জেস কিরকম আসতে পারে। প্রেগনেন্সিতে তো হরমোন টোটালি একদম একটা এলোমেলো অবস্থায় থাকে, হ্যাঁ, একটা মানে একটা সিরিয়াল মেনটেন করে না, সেই মেনটেনেন্সটা থাকে না প্রেগনেন্সিতে। তারপরে ব্রেস্টে যদি সিস্ট থাকে, তখনও মেস্টালজিয়া হতে পারে। ফাইব্রোসিস্টিক ব্রেস্ট চেঞ্জেস, এটা কিন্তু এখন খুব কমন হয়ে গেছে। ব্রেস্টের মধ্যে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট মানে চেঞ্জ হওয়া, আসা, ভিতরে ফাইব্রোসিস হওয়া। তো এগুলার জন্য মেস্টালজিয়া হতে পারে। আবার কি হতে পারে?
ফার্মাসিউটিক্যাল ড্রাগস মানে ঔষধ যে খাওয়া হয় পেশেন্টের অন্য কোনো যদি কোমরবিডিটি থাকে, যদি অন্য কোনো ডিজিজ থাকে, সেটার জন্য যদি কোনো ওষুধ খাওয়া হয়, সেই ক্ষেত্রেও কিন্তু নস্টালজিয়া আসতে পারে। মেনোপজের দিকে যখন যাচ্ছে তখনও হরমোনের লেভেল তো উল্টাপাল্টা হয়, অনেক ঝামেলা হয় ফিমেলদের বডিতে, তখনও এই ব্রেস্ট পেন আসতে পারে। পিরিয়ডস এর কথা তো একটু আগে বললাম যে পিরিয়ড শুরু হওয়ার আগে এবং চলাকালীন এমনকি পরেও থাকে, কিছুদিন স্টে করে, হয়তো বা 7 ডেজের যে সাইকেলটা থাকে, যে 7 দিনের যে মেনস্ট্রুয়েশনটা থাকে, তারপরে হয়তো বা 8-9 দিন পর্যন্ত অনেকের পেইনটা থাকতে পারে। আর ব্রেস্ট ক্যান্সার এটা তো বিশাল বড় একটা টার্ম। আজকে আমি ব্রেস্ট ক্যান্সার স্পেশালি মানে আলাদা করে বলবো না কিছু, কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা টোটালি আলাদা নেওয়ার কথা, তো আলাদা নিব, এই জন্য এটা নিয়ে কিছু বলবো না। তবে যখন আমি মেডিসিন সেকশনে যাব তখন কিন্তু যেই মেডিসিন গুলার ক্যারেক্টারিস্টিক্স বলবো, তখন আমি আর আলাদা করে বলবো না এটা লাম্পের জন্য বলছি, এটা ক্যান্সারের জন্য বলছি, এটা মেনস্ট্রুয়াল সাইকেলের পেইনের জন্য বলছি, এগুলা কিন্তু আলাদা হবে না। আমরা তখন ক্যারেক্টার ধরে ধরে আলোচনা করব, ওইটা সব ক্ষেত্রেই যাবে। তারপরে আর কি আসতেছে, ব্লাড ইন কি হচ্ছে ব্রেস্ট মিল্কের মধ্যে ব্লাড, এটাও তো ক্যান্সারাস একটা কন্ডিশন। ব্রাফিটিং যদি অনেক সময় হয় যে খুব টাইট যদি ইনার পরা হয়, যে আন্ডার যেই যেই আন্ডার গার্মেন্টস গুলা পরা হয়, সেগুলো যদি খুব টাইট পরা হয়, সেক্ষেত্রেও কিন্তু নস্টালজিয়া আসতে পারে। পিউবার্টিতেও যখন নাকি পিটুইটারি গ্ল্যান্ড সেই এফএসএইচ করবে, ফ্লো শুরু হবে, তখন এই পিউবার্টি এজের মধ্যেই এই ব্রেস্ট পেনটা আসতে পারে, এবং এটা অনেক সময় দেখা যায় থাইতেও সেই পেনটা থাকে। তারপরে আরো নস্টালজিয়ার কারণ হচ্ছে ব্রেস্ট ইনজুরি। যদি ব্রেস্টে কোনো প্রকার ইনজুরি হয়, সেটা মানে খুব সিরিয়াস না, নন সিরিয়াস হলে মানে কম অল্প স্বল্প হলেও হতে পারে, সিরিয়াস হলেও সেটা আলাদা ব্যাপার, এটা বেশ বড় ব্যাপার হয়ে যায়। এংজাইটিটা তো বিশাল বড় একটা জিনিস, যেটা স্ট্রেসের সাথে রিলেটেড। প্রত্যেকটা মানুষ শুধুমাত্র যে হতে যায় যে করতে পারে, এনজাইটি ফ্রি থাকতে পারে, এটা তো না নেয়, সিরিয়াসলি না নেয়, সেক্ষেত্রে দেখা যায় তাদের প্রবলেমস অনেক কম আসে। কিন্তু যারা এনজাইটিকে অ্যাভয়েড করতে পারে না, তাদের ফিজিক্যালি অনেক কিছুই মানে মেন্টালিও ফিজিক্যালি অনেক অনেক ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়, অনেক ডিজিজ কন্ডিশনে দিয়ে যেতে হয়। তারপর আসতেছে বার্থ কন্ট্রোল পিল। হ্যাঁ, বার্থ কন্ট্রোল পিল মানে হচ্ছে ওসিপি, যেটা এই পিল গুলা তো মূলত হরমোন, আমরা সবাই জানি। এই পিল খেলে পরেও ব্রেস্ট পেন আসতে পারে। তারপরে এখানে দিচ্ছে হচ্ছে ব্রেস্ট সাইজ, যেটা অনেকের যেমন চিমাফিলার অনেক বিশাল বড় ব্রেস্ট সাইজ থাকে, এইটাকে কন্ট্রোল করা, অথবা এটার মধ্যে অনেকের থাকে অনেক ছোট, যেটা আমরা লাইকোতে সেবালসেরুলেটাতে পাই। এগুলোও কিন্তু অনেক কিছু ম্যাটার করে। অনেক সময় পেইন আসে যে যথেষ্ট গ্রোথ হলো না বা ওভার গ্রোথ হয়ে গেল। ব্রেস্ট সার্জারি কারো যদি কোনো কারণে মানে কোনো ক্যান্সারাস কন্ডিশনের কারণে হোক বা অন্য কোনো কারণে সার্জারি যদি করা হয়, সেখান থেকেও পেইন আসতে পারে, এটা খুব ডেঞ্জারাস একটা অংশ। ব্রেস্ট টেন্ডারনেস, এইটা তো ব্রেস্ট পেইনের মধ্যে থাকবেই। ব্রেস্ট টেন্ডারনেস মানে টাচে তার পেইনফুল যে একটা সেন্সেশন, সেটা থাকবেই। কন্ড্রিয়াইটিস, এটা হচ্ছে কস্টোকন্ড্রিয়াইটিস হচ্ছে যে ব্রেস্টের নিচে যে রিবস গুলা থাকে, বলা হয় কস্টোকন্ড্রিয়াইট। আগে মেনোপজের জন্য যদি হরমোনাল কোনো মেডিকেশন নিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট পেন আসতে পারে। ইনফেকশন, ব্রেস্টে কোনো প্রকার ইনফেকশন হলে, যেমন অ্যাবসেস হলো অথবা মিল্কটা বন্ধ হয়ে কোনো প্রকার ইনফেকশন হলো, তখনও কিন্তু ব্রেস্ট পেন আসবে। ট্রমা, যেমন ইনজুরি, ট্রমা একই কথা, এখানে যদি কোনো রকমের ট্রমাও থাকে, মেন্টাল হোক অথবা ফিজিক্যাল হোক, সেখানেও ব্রেস্ট পেন আসবে। ব্যাক, নেক এন্ড শোল্ডার স্প্রেইন, যদি এখানে কোনো খিচে ধরা, কোনো টানা, কোনো যদি ইনজুরি থাকে বা ব্যথা থাকে, সেক্ষেত্রেও ব্রেস্ট কানেক্টেড হতে পারে বা হয়ে যায়। হতে পারে বলতে কি, হয়ে যায়। এবার প্রিভেনশনে দেখি, প্রিভেনশন কিভাবে করা যায়। অ্যাভয়েড হরমোন থেরাপি, যেটা একটু আগে বললাম যে অনেক কারণে হরমোন থেরাপি নেওয়া হয়, এটাকে যদি অ্যাভয়েড করা যায়, ইফ পসিবল ওই পেশেন্টের জন্য যদি সম্ভব হয়, এটাকে উইথড্র করা অথবা বাদ দেওয়া, সেটা করা উচিত। অ্যাভয়েড মেডিকেশন, যেগুলোর জন্য ব্রেস্ট পেইন হয় সেগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ওয়ের এ প্রপারলি ফিটেড ব্রা, যেটা আমরা আন্ডারগার্মেন্টস এর কথা বললাম, খুব টাইট যেন না হয়, আবার খুব যেন না হয়, যেটা
খুব বাজে অবস্থা ক্রিয়েট করবে, এরকম টাইট যেন কাপড়টা না হয়, এবং সেই কাপড়টাও যেন যে আন্ডারগার্মেন্টস এর যে কাপড়টা সেটাও যেন কটন হয়, সফট হয়, সেটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে প্রপারলি এক্সারসাইজ করতে হবে, খুব বেশি তো করা লাগে না, অল্প স্বল্প এক্সারসাইজ করলেও সেটা প্রিভেন্ট হয়, ব্রেস্টের যে ন্যাস্টালজিয়াটা হয় সেটা প্রিভেনশন করা যায়। ট্রাই রিল্যাক্সেশন থেরাপি, যেটা মেডিটেশন বলা হয়, এরকম কোনো যদি মেডিটেশন করা যায় তখনও অনেকটা হেল্প পাওয়া যায়, ভালো হয়ে যায় না তবে হেল্প পাওয়া যায়। এগুলা ইতে থেরাপি অথবা অ্যাংজাইটি অ্যাসোসিয়েটেড কোনো যদি পেইন থাকে সেক্ষেত্রে রিল্যাক্সেশন থেরাপি অথবা মেডিটেশন খুব হেল্প করে। লিমিট অর এলিমিনেট ক্যাফেইন, ক্যাফেইনের একটা অনেক বড় পার্ট হচ্ছে এই ব্রেস্ট পেইনের মধ্যে। অনেক সময় দেখা যায় ক্যাফেইন বলতে কফি জাতীয় যে জিনিসগুলা, যে চকলেট খাই অথবা লিকুইড খাই, যেভাবে যেই ফর্মে খাই, ক্যাফেইন কোনোভাবে ভালো না। ব্রেস্ট পেইনের ক্ষেত্রেও এটা অনেকটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করে এই ক্যাফেইন। তো এই ক্যাফেইনটাকে আমরা, এই ক্যাফেইন নিয়ে কথা আছে পরে পাবো, তো ক্যাফেইনটাকেও এলিমিনেট করতে হবে, মানে বাদ দিতে হবে। অ্যাভয়েড এক্সেসিভ অর প্রলং লিফটিং অ্যাক্টিভিটিস, মানে ভারী কাজ করা থেকে, মানে অনেক বেশি সময় ধরে অনেক বেশি বেশি ভারী কাজ করা, ভারী জিনিস উঠানো, এগুলো থেকেও বলছে অ্যাভয়েড করতে, এগুলো অ্যাভয়েড করতে বলতে কম করতে। ফলে লো ফ্যাট ডায়েট, লো ফ্যাট ডায়েট বলতে আমরা যেন ব্রেস্টের কোনো প্রবলেম আসলে প্রথমেই বলা হয় ক্যাফেইন বন্ধ, তারপর হচ্ছে চিনি বন্ধ, তারপরে বলা হয় দুধ চা বন্ধ, দুধ জাতীয় যে খাবারগুলা এক্সট্রা, যে চিজি অথবা এক্সট্রা যে প্রোটিন যুক্ত যে খাবারগুলা সেগুলা যেন অ্যাভয়েড করা হয়। এসব এড়াইতে আর কি, যে প্রিভেনশনের ক্ষেত্রে এগুলো আমরা অবশ্যই অবশ্যই প্রিভেনশনের জন্য মাথায় রাখবো, বা আমরা নিজেরাও আমাদের আত্মীয় স্বজনকেও, এমনকি পেশেন্টদেরকেও যদি কারো এরকম কোনো সিমটম থাকে আমরা এগুলা সাজেস্ট করব। তারপরে কনসিডার ইউজিং এন ওভার দ্য, আচ্ছা কাউন্টার পেইন, আচ্ছা ওই যে আমরা যেই পেইন কিলার গুলা খেতে দেখি পেশেন্টদেরকে, এনএসএআইডি বলা হয়, তো এখানে বলা হচ্ছে আইবুপ্রোফেন অথবা তার চেয়ে বড় বড় যেই পেইন কিলার গুলা, সেইগুলাকে অবশ্যই একটা চিন্তা ভাবনার মধ্যে রেখে খেতে বলা হয়েছে, যে খুব বেশি যেন না খাওয়া হয়, প্রয়োজনের তুলনায় যেন পারলে অ্যাভয়েড করা, আর নয়তো যদি খেতেই হয় সেটা যেন খুব পাওয়ারফুল না হয়, এনএসএআইডির মতো ছোট্ট কম ইয়ালা যেন খাওয়া হয়। আচ্ছা, এবার আসি ডায়াগনোসিসে। ডায়াগনোসিসে কি থাকবে, আমাদের কাছে যখন পেশেন্ট আসবে আমরা প্রথমতই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সাম করব। পেশেন্ট আসলে আমরা যখন দেখবো যে মানে পেশেন্ট তার ব্রেস্ট পেইন অথবা ব্রেস্টে কোনো যে কোনো প্রকারের প্রবলেম নিয়ে আসলো ব্রেস্টের, আমরা কিন্তু ব্রেস্ট এক্সামিনেশন করবই করব। এটা ছাড়া যেন আমরা পেশেন্ট অবশ্যই না নিই। যদি পেশেন্ট বলে না এক্সাম করতে দিবে না, তাহলে অবশ্যই আমরা সেই পেশেন্ট নিব না, কারণ তার কথার উপরে বেস করে তো আমি ওষুধ দিতে পারি না, এটা হিতে বিপরীত হতে পারে, ডেঞ্জারাস কোনো সিচুয়েশনে হতে পারে। সেটার জন্য অবশ্যই কি করতে হবে, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সাম করতে হবে। এক্সামটা কিভাবে করে, পেশেন্টকে প্রথমত দাঁড় করিয়ে রেখে, তারপরে বসিয়ে, তারপরে শুইয়ে তার বোথ ব্রেস্ট হাত দিয়ে ঘুরিয়ে 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 চারপাশ দেখতে হবে, এমনকি এক্সিলাতেও দেখতে হবে, মানে আন্ডার আর্মসেও চেক করতে হবে কোনো লিম্ফ নোড আছে কিনা, বা ব্রেস্টের মধ্যে কোনো লাম্পি মাস কোনো কিছু আছে কিনা, সেটা আমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এই ক্লিনিক্যাল এক্সামিনেশনটা কিন্তু আমরা পেশেন্টকে, যাদের এরকম টেন্ডেন্সি থাকে অথবা ফ্যামিলি হিস্ট্রিতে পাবো যে তাদের কারো পূর্বে কারো এরকম ব্রেস্টে কোনো সমস্যা ছিল, টিউমার ছিল, ক্যান্সার ছিল, এগুলো থাকলে কিন্তু আমরা আগে থেকেই তাদেরকে সতর্ক করব যে অবশ্যই অবশ্যই যেন সেলফ এক্সামিনেশন করে। সেটা কি রকম, ওই যে দাঁড়িয়ে থেকে, বসে থেকে, এমনকি শুয়ে থেকে, সেটা মিররের সামনে গিয়ে, হ্যাঁ একদম ওপেন হয়ে ক্লথ ক্লথ মানে সরিয়ে ব্রেস্ট ওপেন করে, সেখানে সে নিজের হাত দিয়ে, এক হাত কোমরে থাকবে আর এক হাত দিয়ে ব্রেস্টটাকে ঘুরিয়ে 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 চেক করবে বোথ ব্রেস্ট দুটাকে, একবার দাঁড়িয়ে থেকে, একবার বসে থেকে, আর একবার শুয়ে থেকে, এইভাবে করে ব্রেস্ট চেক করবে যে কোনো প্রকারের কোনো লাম্প মাস, কোনো গুটি, কোনো কিছু কি সেন্সেশন হয় কিনা হাতের মধ্যে। এটা এটা অবশ্যই করতে হবে। 30 আপ হলেই আমরা পেশেন্টকে সাজেস্ট করবো এটা যেন প্রত্যেক মাসে 1-2 বার অবশ্যই অবশ্যই করে।
আচ্ছা, এটা গেল। তারপর কি পেশেন্ট যখন আমরা ব্রেস্ট এক্সাম করে দেখব যে কোনো প্রকারের যদি আমাদের সন্দেহ হয় অথবা হাতে কোনো লাম্প সেন্সেশন যদি আসে, আমরা সাথে সাথে কি করব, আলট্রাসোনোগ্রাম দেব। যদি সে 30 আপ বা 40 এর ভিতরে হয় তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম করতে দেব, ব্রেস্টের বোথ ব্রেস্টের আলট্রাসোনোগ্রাম করতে দিব এক্সিলা সহ। কিন্তু যদি পেশেন্ট 40 আপ হয় সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রামের সাথে ম্যামোগ্রামও দিতে হবে। প্রয়োজনে যদি সেখানে সেই ব্রেস্ট থেকে কোনো সিক্রেশন থাকে সেখানে কিন্তু আমরা ব্রেস্ট বায়োপসিও দিতে পারি বলতে দিব। আর আমাদের কাছে তো মূলত অনেক সময় পেশেন্ট অনেক টেস্ট করে আসে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের অত যেতে হয় না, কিন্তু আমরা জেনে রাখি কি কি থাকতে পারে। আবার রিপোর্ট পড়ারও একটা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে যে পেশেন্ট যে রিপোর্ট নিয়ে আসলো সেগুলো যেন আমরা পড়ে পেশেন্টকে বুঝাই দিতে পারি, হ্যাঁ আপনার এই কন্ডিশন। আচ্ছা, এবার আসি ট্রিটমেন্ট। এটা হচ্ছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অথবা বলা যায় যে মডার্ন ট্রিটমেন্ট। এলিমিনেট অ্যান আন্ডারলাইং কজ অর এগ্রাভেটিং ফ্যাক্টর। যদি কোনো মানে থাকে, উত্তেজক কারণ যেটা আমরা জানি, সেটা যদি থাকে সেটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে বা দূর করতে হবে। দিস may involve a simple adjustment such as wearing a bra with extra support. তো এই ক্ষেত্রে প্রথমতেই থাকবে আমাদের পরবর্তীতে রুব্রিকে পাবো যে সাপোর্টটা কি, হোল্ডিংটা কি, যে যেই গার্মেন্টস পরবে, ব্রা পরবে, এক্সট্রা সাপোর্ট সহ হয়, যেটা নাকি ব্রেস্টকে হোল্ড করে রাখবে, ধরে রাখবে। তাহলে কি হবে, পেশেন্টের ব্যথা কমবে। ব্যথা কমানোর জন্য অ্যাডজাস্ট বার্থ কন্ট্রোল পিল। যদি বার্থ কন্ট্রোল পিলের কারণে ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তারা চেঞ্জ করে দেয়। কিরকম সেটা, যেটা শুধু প্রজেস্টেরনের, শুধু এস্ট্রোজেনের, যে ডেলিভারি আফটার, যেগুলো হয় সেগুলো অবশ্যই ডাক্তার সেটা চেঞ্জ করে দিতে পারবে পেশেন্টের অবস্থা অনুযায়ী। রিডিউস দ্য ডোজ অফ মেনোপজাল হরমোন থেরাপি। এই যে হরমোন থেরাপি নেওয়া হয় মেনোপজের সময়, সেটাও যেন কমিয়ে দেওয়া হয়। টেক এ প্রেসক্রিপশন মেডিকেশন, যেন সেলফ মেডিকেশন কেউ না করে, ডাক্তার দেখিয়ে, এক্সামিনেশন করিয়ে, টেস্ট করিয়ে তবেই যেন ট্রিটমেন্ট নেওয়া হয় বা প্রেসক্রিপশন নেওয়া হয়। নিজে নিজে যেন কেউ ট্রিটমেন্ট না করে, সেটাও কিন্তু ট্রিটমেন্টের একটা বড় অংশ। এই জিনিসটা অনেক সময় বড় মানে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার একটা দেখেন, আমি আমার স্ক্রিনে লিখে রেখেছি যে বয়লিং ফ্রগ সিনড্রোম। বয়লিং ফ্রগ সিনড্রোম এটা একটা মেটাফোর। মনে হয় সবাই মাইক বন্ধ, সবাই তো মিউট আছেন। বয়লিং ফ্রগ সিনড্রোমের এই মেটাফোর নিয়ে কে কে জানেন একটু হাত তুলেন। শুধু হাত তুললেই হবে, আর কিছু না, শুধু হাত তুলেন। এটা নিয়ে একটু বলবো কথা, তাই জিজ্ঞেস করা আর কি। যদি কেউ জানেন তাহলে হাত তুলেন, তাহলে বুঝবো যে জানেন। বয়লিং ফ্রগ সিনড্রোম, আব্দুল্লাহ রাব্বি, লতিফুল বাড়ি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক, হ্যাঁ জানি আমরা সবাই। এটা একটা মেটাফোর, বয়লিং ফ্রগ সিনড্রোম। এটা নিয়ে একটু বলি। এখানে দেখাচ্ছে একটা ব্যাঙ গরম পানির হাঁড়ির মধ্যে বসানো। তো এটা কেন দেখাচ্ছে যে একটা ব্যাঙকে ওই পানিতে বসানোর কারণ হচ্ছে যে চেক করা আর কি। মানুষ এটা তো মেটাফোর বললামই, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করা যে রাখা কি হচ্ছে, ব্যাংকটা ভাবতেছে আর একটু গরম হোক, তারপরে আমি লাফিয়ে নেমে যাব, পানিটা আর একটু গরম হলে আমি লাফায় পড়ে যাব। এই চিন্তা করে সে বসে রইল। সে ওই পানিটার সাথে নিজের বডি হিটটাকে করেছিল, অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে। করতে একটা পর্যায়ে কি হলো, পানিটা এতটাই মানে হচ্ছে সে ওই হিটার মারা, এই ব্যাংকটাকে দিয়ে বোঝানো হয়েছে। তো ব্যাংকটা প্রথমেই ভাবলো যে আমি পারবো, একটু হচ্ছে তো একটু পরে পারবো, এইটার সাথে শরীরটাকে একটু মানে একটু পরেই পারবো, কিন্তু আলটিমেটলি সে পারে না। ঠিক এই কন্ডিশনটাই মূলত হয় মহিলাদের লাইফে। সেটা হোক সে ছোট
হোক সে কিশোরী, অথবা হোক সে বিবাহিত, অথবা হোক সে উইডো, যে কোনো ক্ষেত্রে দেখা যায় একটা মহিলা বা একটা মেয়ে সবসময় চেষ্টা করে যে আমি যে পরিবেশ সেটাকে মানায় নেওয়া, নিজের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া, নিজের স্যাক্রিফাইস করা। এই করতে করতে নিজের দেখা যায় যে সেলফ এস্টিম থাকে সেইটা থেকে সে অনেকটা দূরে চলে যায়। তখন আর ওই লাফ দেওয়ার বা জাম্প করার মতো অ্যাবিলিটি তার থাকে না। তো এইরকম অবস্থা যেন না হয়। এখানে যারা আমরা মহিলা ডাক্তার আছি, পুরুষ ডাক্তার আছি, অবশ্যই আমরা যখন কেস টেকিং করি আমরা কিন্তু সব শুনতে পাই। তারা যখন নিজের সবকিছু বলে একদম ইন টোটাল, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে তার মেইন প্রবলেমটা কোথায়। তো সেখান থেকে যদি বের হওয়ার কোনো ওয়ে থাকে, সে যেন বের হয়ে যায়, সেই সাজেশনটা আমরা দিব। কারণ আগে তো জীবন, তারপরে অ্যাডজাস্টমেন্ট। তো এই পাশে দেওয়া আছে কি দেখেন, জাম্প, ডোন্ট বি দ্য বয়েল ফ্রগ, মানে ওই সেদ্ধ ফ্রগের মতো যেন কোনো মহিলা না হয়। কেন এই গল্প বলার কারণ হচ্ছে এই যে কন্ডিশনটা, এটার কারণেই মহিলাদের ব্রেস্টে প্রবলেম আসে, ইউটেরাসে প্রবলেম আসে, আর মেন্টাল হেলথ তো তাদের ভালো থাকেই না। তো এইগুলা কেস টেকিং এ চলে আসে। আমরা এই জিনিসটা মাথায় রাখবো এবং সেই সাথে পেশেন্টদেরকে সাজেস্ট করব যেন কখনোই নিজের রেঞ্জের বাইরে গিয়ে কখনো কোনো স্যাক্রিফাইস না করে, বয়েল ফ্রগ যেন কেউ না হয়। আচ্ছা, এবার হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে যেই মেডিসিন গুলা বলবো সেগুলা সবগুলা শুধু ক্যারেক্টারিস্টিক্স গুলা বলবো, যাতে করে সেই ব্রেস্টের মধ্যে কি প্রবলেম সেটা মানে সাথে মানে বোঝার সাথে সাথে আমরা মেডিসিনটাকেও যেন সাথে সাথে ধরতে পারি যে কোন মেডিসিন সেটা কোনটা দিতে পারি। আচ্ছা, এখানে প্রথমে কি আছে, হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স মেডিসিন, এসসিএস রুবেন্স। বেশ অনেক বড় মেডিসিন, এটা একটা কনস্টিটিউশনাল মেডিসিন। কনস্টিটিউশন তো আমরা জানি, এটা বিশাল বড় বিষয়। তো এটা আমরা জেনে নিব, যদি না জানি আমরা জেনে নিব। কিন্তু কি কি সিমটমস থাকে বা থাকলে পরে আমরা এসটিএস কে ভাবতে পারি বা প্রেসক্রিপশন করতে পারি, সেটা নিয়ে একটু বলি। এসটিএস রুবেন্স এর প্রথম কথা হচ্ছে ব্রেস্টের মধ্যে নিউরালজিক পেইন থাকবে, আর পেইনটা মূলত ম্যাক্সিমাম টাইমই তার লেফট ব্রেস্টে হয়। লেফট ব্রেস্টে হয় এবং লেফট আর্মে হয়, মানে হচ্ছে আন্ডার আর্ম যে অংশটা বা আর্মটা পুরাটাতেই হয়। আর রোগী বলবে যে মানে লেফট ব্রেস্টটা যেন টেনে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা অনেক বড় একটা ক্যারেক্টারিস্টিক্স এই এসটিএস রুবেন্সের, যে টেনে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে, বিশেষত লেফট ব্রেস্ট। আর এটার ব্যথাটা কিরকম থাকে, ওই যে পিয়ার্সিং মানে পিন ফুটানোর মতো ব্যথা থাকে, মাছের কাঁটা ঢুকানো হচ্ছে, এইরকম একটা পেইন তার মধ্যে, নিউরালজিক পেইন থাকবে। এবং সেই পেইনটা কোথায় পর্যন্ত যাবে, আর পুরা বাহু থেকে ধরে বাম বাহু এবং এমনকি আঙ্গুল পর্যন্ত সেই পেইনটা ছড়ায় যায়। একদম লিটল ফিঙ্গার পর্যন্ত ছড়ায় যায়। এই হচ্ছে এসটিএস রুবেন্সের বেশ স্ট্রাইকিং কয়েকটা কথা, যেইগুলা না থাকলে আমরা এসটিএস রুবেন্সকে ভাবতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এবার বেলেডোনা নিয়ে বলি। বেলেডোনা তো আমরা সবাই জানি, এটাও একটা কনস্টিটিউশনাল মেডিসিন। কিরকম থাকে, তার মধ্যে ফ্লাশি ভাব থাকবে, রেডনেস যেটা থাকবে, সাথে আরো দপদপানির একটা ক্যারেক্টারিস্টিক তো আমরা পাই। আচ্ছা, তো বেলেডোনার মধ্যে মেস্টাইটিস বা মেস্টালজিয়া কিরকম পেইন থাকবে, পেইনটা থাকবে টাটানো, থেতলানো, দপদপানি, যেটা নাকি তার এই বেলেডোনার একটা দপদপানিটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক, মেইন ক্যারেক্টারিস্টিক। আর রেডনেস, লাল তো থাকবেই, ফ্লাশিং তো থাকবেই। আর পেইনটা কি করবে, রেডিয়েট করবে নিপল থেকে একদম পুরা ব্রেস্টের মধ্যে রেডিয়েট করবে। ব্রেস্টটা থাকবে ভারী, শক্ত আর লাল। আর ব্যথাটা শুইলেই বাড়ে। অন্যান্য অনেক ব্যথা থাকে, অনেকের ব্রেস্ট পেন এরকম থাকে, অন্যান্য মেডিসিনের ব্রেস্ট পেন এরকম থাকে যে শুইলে পরে কমে যায়, কিন্তু বেলাডোনার হচ্ছে শুইলে পরে বাড়ে, নড়াচড়ায় বাড়ে, এমনকি সিঁড়ি ওঠা নামা করলেও বাড়ে। আর প্রেগনেন্সিতেও বাড়ে। প্রেগনেন্সিতে যখন হরমোনের যেই এটা থাকে, আপস এন্ড ডাউনসটা থাকে, তখনও কিন্তু এই পেইনটা হতে পারে, মেস্টালজিয়া হতে পারে। তো প্রেগনেন্সিতে মূলত দুইটা মেডিসিনে বেশি হয়, বেলেডোনাতে আর ব্রায়োনিয়াতে। এই দুইটা মেডিসিন আমরা এই প্রেগনেন্সিতে যদি কোনো ব্রেস্ট পেন নিয়ে আসে, যদি ব্রায়োনিয়ার সাথে যায় তাহলে আমরা ব্রায়োনিয়া প্রেসক্রিপশন করবো, আর যদি বেলেডোনার সাথে যায় আমরা বেলেডোনা প্রেসক্রিপশন করতে পারবো। এবার আমরা ব্রায়োনিয়া নিয়ে বলি। ব্রায়োনিয়াতে ডাক্তার উইলিয়াম বরিক সাহেব প্রথমেই বলছেন মিল্ক ফিভার, দুধ জ্বর,
যখন ডেলিভারি আফটার, যখন ব্রেস্টে মিল্ক ফ্লো হয় প্রথম, তখন যে জ্বর আসে অথবা মিল্কের যে ডাট সেটা আটকে গিয়ে যদি কোনো প্রকারের পেইন হয় বা ফিভার চলে আসে, সেটাকেই মূলত মিল্ক ফিভার বলে। ব্রেস্টের এই পেইনটা পিরিয়ডের মধ্যেও হয়, পিরিয়ডের পরেও হয়, কিন্তু ব্রেস্টটা কিরকম থাকবে? হট, পেইনফুল, হার্ড থাকবে এবং অ্যাবসেস হতে পারে। অ্যাবসেসটা কেন হয়? যদি ডাক্ট বন্ধ হয়ে যায়, যে আমরা অ্যানাটমিতে দেখলাম যে ডাক্ট থাকে ব্রেস্টের, সেই ডাক্ট যদি কোনোভাবে ইনফ্লামেশন হয়ে বন্ধ হয়ে যায়, তাহলে দুধ জমে ব্রেস্টটা কি হয়? ফুলে যায়। তখন এখানে এই অ্যাবসেস ফর্মেশন হওয়াটা খুব ইজি হয়। আচ্ছা, তো পেশেন্ট কি বলবে সাথে? হাত উপরে তুলতে পারে না, হাত উপরে তুলতে গেলেই ব্যথা করে, শ্বাস নিতে গেলে ব্যথা করে, আবার বেশি ব্যথা করে হচ্ছে শ্বাস ছাড়তে গেলে। ব্রাইনিয়ার মধ্যে এটা এটা একটু একটু বেশি এই দেওয়া আছে, এমফাসাইজ করা, যে শ্বাস নিতে গেলে যেমন তেমন ব্যথা, শ্বাস ছাড়তে গেলে ব্যথাটা বেশি করে। আর যে কোনো মোশনে তো ব্রাইনিয়ার এগ্রাভেশন আছেই, সেটা আমরা সবাই জানি। ব্রাইনিয়ার কি কি ক্যারেক্টারিস্টিক্স না হলেই না, কিন্তু ব্রেস্টে আমরা এই ক্যারেক্টার গুলা পাবোই, এই পেইনের ক্যারেক্টার গুলা পাবো। কিভাবে বাড়ে, কিভাবে কমে, আর কমে কিভাবে? সাপোর্ট দিলে। সাপোর্ট বলতে এই যে আমরা একটু আগে যেমন বললাম না, যে এক্সট্রা সাপোর্টিং ব্রা পরা, আন্ডারগার্মেন্টস পরা, যেটা ব্রেস্টটাকে মানে মানে ঝুলে থাকা থেকে প্রিভেন্ট করবে, এরকম কিছু থেকে মানে ব্রাইনিয়া, এরকম কিছু করলে পরে ব্রাইনিয়ার যে এমিলিউরেশনটা বা আরাম হওয়া, ব্যথাটা কমে যাওয়া বা ওই সময়টা পার করা, যে যে সময় পেইনটা হয়। তো এই গেল ব্রাইনিয়ার ক্যারেক্টার গুলা। এবার আসি আমরা ক্যালকেরিয়াতে। ক্যালকেরিয়াতে কি থাকবে? ব্রেস্ট থাকবে হট, সোয়েলিং, টেন্ডারনেস। ক্যালকেরিয়ার কনস্টিটিউশন তো একদম খুব একটা ইজি কনস্টিটিউশন, কিন্তু তারপরেও অনেক সময় অনেকে গ্রাফাইটিসের সাথে গুলায় ফেলেন, অনেক সময় এই যে অ্যাস্টিরেসের সাথে গুলায় ফেলেন, অনেক সময় এই ক্যাপসিকামের সাথে গুলায় ফেলেন। হতে পারে, এরকম হতে পারে যে অন্যগুলোর সাথে। আবার যখন থাইরয়েডিনেমের পেশেন্ট হয়, তখনও দেখা যায় আমরা গুলায় ফেলি যে ক্যালকেরিয়া মনে করি। অন্যান্যদের সাথে ডিফারেন্সিয়েট করারও বেশ ক্যারেক্টার গুলো আছে। এগুলো তো নিয়ে আমাদের স্যারেরা, বড় বড় স্যারেরা তো ক্লাস নেন, যেই মেডিসিন গুলা পলিক্রেস্ট, ওগুলা আপনারা শুনে নিবেন, যাদের কনফিউশন অল্প স্বল্প থাকবে। আর যারা জানেন তো আলহামদুলিল্লাহ, ভালো কথা, তারা ব্রেস্টের এই ক্যারেক্টার গুলো পেলে ক্যালকেরিয়া কার প্রেসক্রিপশন করতে পারবেন। ব্রেস্টে কি থাকবে? হট, সোয়েলিং, টেন্ডারনেস থাকবে। এই টেন্ডারনেসটা তো এই মেস্টালজিয়ার একটা কমন কমন টার্ম, যে টেন্ডারনেস থাকবে, সোয়েলিং থাকবে। তো ক্যালকেরিয়ার কি থাকে আরো? মেনসেসের সময় বা মেনসেসের আগে ব্রেস্টে পেইন হবে। ওই যে হরমোনের যেই ফ্লোটা থাকে, সেটার জন্য এই ব্রেস্ট পেইন হয়। আবার কি হয়? অল্প টাচ করলে সেটা পেইন হয়। সব সব এই মেডিসিনের মধ্যে টাচ করলে পেইন থাকে, কিন্তু ক্যালকেরিয়া কার্ভের এটা একটা আলাদা ফিচার। সেটা হচ্ছে চাপ দিলে পরে বা টাচ করলে পরে তার ব্যথাটা কমে। এটা হচ্ছে ব্যথা এমেলিরিয়েট করে কি করলে? চাপ দিয়ে ধরে রাখলে পরে বা টাচে তার ব্যথা কমে। ক্যালকেরিয়ার ব্রেস্ট পেইনের সাথে ডিসমেনোরিয়া থাকে, এটা একটা কনকমিটেন্ট ডিসমেনোরিয়া থাকে। বিশেষত নার্সিং যে উমেন থাকে বা লেকটেটিং যে মায়েরা থাকেন, তাদের দেখা যায় যে ডিসমেনোরিয়া থাকে এবং ব্রেস্ট পেইন থাকে। কারণ বাচ্চা যখন সাক করে তখন তো ওই হরমোনের একটা থাকেই, ঝামেলা থাকেই। তো তখন একটা ডিসমেনোরিয়া থাকে। আচ্ছা, তারপরে কে আসতেছেন? ক্যাস্টোরিকুই। ক্যাস্টোরিকুই অনেক বড় একটা মানে মেডিসিন, মেস্টালজিয়ার অনেক বড়, অনেক বড়। বিশেষত ডেলিভারি আফটারে হয় যে সিমটমস গুলো আসে, এগুলার ক্ষেত্রে ক্যাস্টোরিকুই, ফ্যালেনরিনাম, সরি ফাইটোলাক্কা, এগুলো খুব ভালো কাজে দেখে। ক্যাস্টোরিকুইতে কি কি পাবো? ক্রেকড অর সোর নিপল এক্সেসিভলি টেন্ডার, মানে এতটাই এক্সেসিভলি মানে টেন্ডার তো থাকবে, আমি বললাম না সব মেডিসিনেই টেন্ডারনেসটা থাকবে, কিন্তু ক্যাস্টোরিকুইতে মানে এক্সেসিভলি টেন্ডার থাকবে, সোয়েলিং থাকবে, ব্রেস্ট এরকম থাকবে যে এতটাই মানে ভায়োলেন্ট হয়ে যায় যখন অল্প স্বল্প টাচ, এমনকি কাপড়ের টাচ লাগলেও তার সেন্সিটিভিটি বা পেইন যেটা বেড়ে যায়। কাপড়ের ছোঁয়া লাগলেও সে ব্যথাটা বেড়ে যায়। তো যদি কাপড় লাগে সেক্ষেত্রে যদি বাড়া যায়, তাহলে তা টাচে তো বাড়বেই। এইরকম লেভেলের হচ্ছে ক্যাস্টোরিকুইয়ের পেইনটা, যেটা ভায়োলেন্ট ইচিংও থাকবে। এরিওলাটা রেডেন হয়ে যাবে আর ভায়োলেন্ট ইচিং থাকবে। এখানে রেডনেস দেখে আমরা যেন আবার বেলের সাথে বা বেলেডনের সাথে যেন গুলায় না ফেলি। পেশেন্টের ডেলিভারির পর ব্রেস্ট পেইন আর যে
আমরা যে একটু আগে ব্রায়োনিয়ার কথা বললাম যে মিল্ক ফিভার, এটা তো মূলত ডেলিভারির পরেই হয়। তো এই ফিভারের সাথে যদি আমরা এইগুলা জিনিস পাই, যে খুব টেন্ডারনেস, খুব সেন্সিটিভিটি, তখন কিন্তু আমরা ব্রায়োনিয়া চিন্তা করব না। ব্রায়োনিয়ার অবশ্য এমিলিয়েশন বা মানে মডালিটিস আলাদা, এটার আবার আলাদা। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল দিতে হবে। যে ব্রেস্ট পেনে ব্রেস্ট ওই যে বাচ্চা সাকিং করার পরে যে ব্রেস্টের নিপলে যে ক্র্যাক গুলা চলে আসে, যেটার জন্য মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না বা খুব কষ্ট হয়, সেই ক্ষেত্রে ক্যাস্টোরিকি খুবই ভালো একটা মেডিসিন। আচ্ছা, এবার আসি কনিয়ামে। কনিয়ামে আমরা কি পাবো? কনিয়াম তো দেখা যায় যে ব্রেস্টের জন্য যেন একটা অনেক বড় একটা আশীর্বাদ, বিশেষত ক্যান্সারে, বড় কোনো টিউমারে। এই যে আমি একটু আগে বয়লিং ফ্রগ সিনড্রোম যেটা বললাম, সেই ক্ষেত্রেও অনেকেরই দেখা যায় যে উইডো হয়ে গেছে, তারপরে আর কখনো চিন্তা ভাবনা করে না, অথবা হাজবেন্ড বাইরে থাকে, তখন তাদের যে একটা কমতি থেকে যায়, হ্যাঁ, যে সেক্সুয়াল লাইফটা যে তাদের ইনকমপ্লিট থেকে যায়, এইগুলা যে একটা কন্ডিশন হয়, সেক্ষেত্রে কনিয়ামের যে একটা ম্যাজিক্যাল রেজাল্ট থাকে, এই ব্রেস্টের ক্ষেত্রে এরকম অনেক ভালো রেজাল্ট দেয়। তো কনিয়ামে কি কি থাকবে? ব্রেস্ট কেমন থাকবে? ল্যাক্স অথবা শ্রাঙ্কেন থাকবে। মানে কনিয়ামের ব্রেস্ট শেষের দিকে কি হয়ে যায়, একদম নরম তুলতুলে হয়ে যায় এবং কুঁচকে যায়, ছোট্ট হয়ে যায়, এরকম হয়ে যায়। আচ্ছা, কিন্তু ওই ওই পর্যায়ে যাওয়ার আগে কি থাকে? হার্ড এন্ড ইনডিউরেটেড থাকে, খুবই শক্ত থাকে। মানে সবচাইতে শক্ত ব্রেস্ট হচ্ছে কনিয়ামের ব্রেস্ট, এইরকম ইনডিউরেশনটা তার থাকে। তো এটা তার মেইন ক্যারেক্টার, যে হার্ডনেস থাকবে, সাথে পেইনফুল তো থাকবেই, এটা তো কমন। আর সাথে থাকবে মেন্সেসের আগে, যেমন ক্যালকেরিয়া কার্ভে আমরা পড়ে আসলাম বা জেনে আসলাম, মেন্সের আগে, মেন্সের পরে, মেন্সের সময়ে পেইনটা বেশি থাকেই এই কনিয়ামের মধ্যে। কিন্তু পেশেন্ট বলবে কি, এই কথাটা বলে, পেশেন্ট এই কথাটা বলে যে আমার ব্রেস্ট মনে হয় যে বড় হয়ে গেছে। ওই যে সোয়েলিং থাকে, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কারণে যে সোয়েলিংটা হয়ে যায়, ফুলে যায়, টেন্ডারনেস হয়, শক্ত হয়ে যায়, তখন পেশেন্ট বলবে যে আমার ব্রেস্ট বড় হয়ে গেল। তো এই পেইন গুলা থাকলে পরে সাথে কি থাকে, আরো হাঁটা চলায় তার সমস্যা বেড়ে যায়, ব্যথা বেড়ে যায়, নড়াচড়ায় বেড়ে যায়। কমে কিসে? রেস্টে কমে। আর হোল্ডিং এ, একটু আগে যেটা বললাম না যে একটা টাইট পরা, হোল্ডিং এক্সট্রা সাপোর্টওয়ালা ইনার পরা, এগুলা পড়লেও ব্রেস্টের পেইনটা কিছুটা কম থাকে। এর একটা বিশেষ কনকমিটেন্ট আমরা সবাই জানি, সেটা হচ্ছে মাথা ঘোরানো, এটা থাকবেই। কোনিয়াম চলবে আর মাথা ঘোরানো থাকবে না, তা যেন হয় না আর কি। আচ্ছা, এই গেল কোনিয়াম। তো কোনিয়ামের পরে কি আসতেছে? ল্যাককেন। ল্যাককেনাইনাম। ল্যাককেনাইনাম কি 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 থাকলে আমরা ল্যাককেনাইনাম চিন্তা করতে পারি? ব্রেস্ট সোয়েল, পেইনফুল, বিফোর এন্ড বেটার আফটার অ্যাপিয়ারেন্স। এইটাতে আমরা একটু আগে যেমন ক্যালকেরিয়াতে বললাম, ব্রেস্টের পেইন থাকে কখন? মেন্সের আগে, মেন্সের সময়ে। আর এটা হচ্ছে মেন্সের আগে থাকবে, যেই মেনস্ট্রুয়েশন শুরুটা হয়ে যাবে, সেই তার পেইনটাও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে ব্যথাটা চলে যায়, মেস্টাইটিস বা যে সোয়েলিংটা থাকে বা মেস্টালজিয়া থাকে, সেটা কমে যায়। কিন্তু যখন থাকে তখন লিস্ট যার, মানে একটু নাড়াচাড়া লাগলেও সেই ক্ষেত্রে দেখা যায় পেইনটা খুব তীব্র হয়। ল্যাককেনে আবার গ্যালাক্টোরিয়া থাকে, মানে যে দুধের যে বারবারন্ত, মানে খুব বেশি পরিমাণ দুধ ঝরা। আবার এই ক্ষেত্রে এটাতে আমাদের বৈদ সাহেব লিখে রাখছেন যে হেল্পস টু ড্রাই আপ মিল্ক, দুধ শুকাইতে সাহায্য করে। এই দুধ শুকানোর জন্য কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে পেশেন্টরা আসেন কিরকম, অনেক সময় দেখা যায় বাচ্চা দুধ না খেলে পরে সেই দুধ শুকানোর জন্য হোমিওপ্যাথদের কাছে আসে। আবার অনেক সময় দেখা যায় বাচ্চা ডেলিভারি হলো, হয়তো বা স্টিল বার্থ, অথবা হওয়ার পরে মারা গেল, এরকম কন্ডিশনেও কিন্তু পেশেন্টের মিল্ক ড্রাই আপ করা মানে জরুরি হয়ে যায়। না হলে কিন্তু আরেক আরেক বিপদ হয়, অ্যাবসেস হতে পারে, পরবর্তীতে বড় বড় প্রবলেমস আসতে পারে। এই জন্য কি করে, ল্যাককেন ড্রাই আপ করতে খুব সাহায্য করে। আর এটার একটা পিকুলিয়ার সিমটম হচ্ছে, যখন ব্রেস্টে পেইন হয় তখন তার রাইট ওভারিতে পেইন হয়। একদিকে মেন্সেস স্টার্টেড, আর একদিকে রাইট ওভারি পেইন আর ব্রেস্ট পেইনও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়।
আর এটাতে প্রেসারে বাড়ে, সেই সাথে আরেকটা যেটা দুধ ছাড়ানোর পরেও প্রবলেম বাড়ে। ওই যে যেমন বলা হয় 2 বছর, মিনিমাম 2 বছর দুধ খাওয়াতে হবে। 2 বছর পরেও যখন মায়েদেরকে বলা হয় যে আর মানে আর না খাওয়াতে, বা মায়েরা যখন দুধ ছাড়ায় দেয়, ওয়েনিং বলে, তো ওয়েনিং এর সময়ও দেখা যায় পেইন গুলা চলে আসে। ওই ক্ষেত্রেও ওই দুধ শুকানোর জন্য বা মাকে রিলিফ দেওয়ার জন্য ব্যথা থেকে আমরা লেককেন প্রেসক্রিপশন করতে পারি। ইভিনিং এ বাড়ে, ব্যথাটা কনস্ট্যান্ট, এই যতক্ষণ মিনসেস না আসছে ততক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট পেইনটা তার থাকবেই। আরেকটা কি সিমটম থাকে, অল্টারনেটিং করা, রাইট টু লেফট, রাইট ব্রেস্ট থেকে লেফট ব্রেস্টে পেইনটা অল্টারনেট করতে থাকে। এই গেল লেককেন। ফ্যালেন্ড্রিয়াম, ফ্যালেন্ড্রিয়াম অনেক ভালো একটা মেডিসিন। ম্যাস্টালজিয়া বলি বা অন্যান্য যেই টিউমার বলি, অ্যাবসেস বলি, এগুলোর ক্ষেত্রে ফ্যালেন্ড্রিয়াম খুব ভালো ওষুধ। এখানে কি আসতেছে, পেইন ইন মিল্ক ডাক্ট, পেইন ইন নিপল। মিল্ক ডাক্টে পেইন থাকবে, নিপলে পেইন থাকবে। পেইনটা কিরকম, ইনটলারেবল পেইন। আর কিরকম, সূচ ফুটানো পেইন। ডান ব্রেস্ট থেকে পিছনের দিকে 2 স্ক্যাপুলার মাঝে পেইনটা চলে যায়। পেইনটার ধরন হচ্ছে কি, যে সামনের থেকে একটা আমরা মেডিসিন পরে আসলাম লেফট ব্রেস্টে, আর এইটা হচ্ছে রাইট ব্রেস্ট। রাইট ব্রেস্টের পেইনটা একদম ব্যাকে গিয়ে কোথায় চলে যায়, 2 স্ক্যাপুলার মাঝখানে ব্যথাটা চলে যায়। এইরকম অবস্থা যদি পাই আমরা, ফ্যালেন্ড্রিয়াম দিয়ে আমরা খুব ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখি ফাইটোলক্কা, ফাইটোলক্কা ডেকানরা। মেস্টাইটিস, মেমাই বা মেমা হার্ড ভেরি সেন্সিটিভ, এটা তো থাকবেই, এগুলা কমন। টিউমার অফ দ্য ব্রেস্ট উইথ এনলার্জড এক্সিলা গ্ল্যান্ড। এই যে ফাইটোলকাতে প্রথমে অ্যানাটমিতে বলে আসছিলাম যে গ্ল্যান্ডগুলা দেখেন, লিম্ফ নোডগুলা দেখেন, এইগুলা বেশ বড় হয়ে যায় ফাইটোলকার পেশেন্টদের মধ্যে। আর সিএ ব্রেস্ট হলে তো হার্ড পেইনফুল থাকবে, সাথে পার্পল একটা হিউ থাকে, ওই ব্রেস্টের মধ্যে একটা পার্পলিশ কালার থাকে। আর যদি অ্যাবসেস থাকে তাহলে বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে, এটা কিন্তু একটা খুব মজাদার একটা সিমটম, যদি পেইন থাকে ব্রেস্টে, যদি কোনো অ্যাবসেস থাকে, তাহলে যখন ল্যাকটেটিং মাদার হয়ে থাকে সেই পেশেন্ট, বাচ্চাকে যখন দুধ খাওয়াতে যায়, তার সেই পেইনটা নিপল হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, এরকম পেইন হয়। আর ক্র্যাকস আলসার সেগুলো তো আছে, যেমন আমরা ক্যাস্টোরিকিউতে দেখলাম ক্র্যাকস আলসার থাকে, সেই ক্ষেত্রে এই ফাইটোলক্কাতেও এই জিনিসগুলো আমরা পাবো পেশেন্টের মধ্যে। নিপলে ক্র্যাক, নিপলে আলসার, এগুলা একটা কমন ফিচার ফাইটোলক্কার। আর এই পেনটা প্রেসারে কমে যায়। অন্যান্যগুলা দেখা গেল টাচে বাড়ে, স্লাইড টাচে বাড়ে, ক্লথ টাচে বাড়ে, কিন্তু এটাতে আবার কি আছে, যে প্রেসারে কমে যায়, চাপ দিয়ে ধরলে কমে যায়। বাড়ে কিসে, কোল্ড, ওয়েট, টেম্প ওয়েদার, এরকম ওয়েদারে বেড়ে যায়, যেন ডালকা মারার ওয়েদার আমরা যেটা বুঝি, এরকম ওয়েদারে কি হয়, এর পেনটা বেড়ে যায়, কমে যায় কিভাবে, প্রেসারে। এবার পালসিটিলা, একটা কমন উইমেন মেডিসিন, যেটা মহিলাদের, শিশুদের একটা মেডিসিন আমরা জানি। তো এইটার পেইনটা কি হবে, ব্রেস্ট পেইনের ক্যারেক্টার গুলা কিরকম হবে, প্রথমতই হচ্ছে অল্টারনেট, এই জিনিসটা তো, বা ওয়ান্ডারিং, এই জিনিসটা তো পালসিটিলার একটা কমন ফিচার। পালসিটিলা আমরা হোমিওপ্যাথরা খুব ভালো চিনি। তো ব্রেস্ট পেইন কিরকম হবে, অল্টারনেট করবে, যেটা পালসের মেইন ক্যারেক্টার, সাথে থাকবে ব্রেস্টের এক্সটেন্ড করে, পেইনটা এক্সটেন্ড করে বুকে, পিঠে যাবে, এমনকি ঘাড়ে, ব্রেস্টের নিচেও যাবে, এইরকম পেইন থাকবে। এর পেইনের ধরন হলো বার্নিং আর স্মার্টিং। আর যেই যেই বার্নিং পেইনটা হবে সেটা হবে কি, ওয়ান্ডারিং, এই যে বললাম অল্টারনেটিভ ওয়ান্ডারিং, এখানে একবার ওইখানে একবার, এরকম জাম্পিং করতে থাকে পেইন, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এরকম। এটা তো পালসিটিলার একটা ক্যারেক্টার। এই গেল পালসিটিলা। এইভাবে এখানে যে যে সিমটম বা যেই যে ক্যারেক্টার গুলা বললাম, এইগুলোর সাথে আমরা মিলে গেলে, আর যদি সেই পেশেন্টটা কনস্টিটিউশনালি সেই মেডিসিনেরই হয়ে থাকে, তাহলে দেখা যাবে বেশ বড় বড় মানে সমস্যাতেও, এমনকি মানে সিএ ব্রেস্ট হলেও আমরা ভাবতে পারি বা আমরা ধরতে পারি যে না, আমরা কিছু একটা করতে পারবো, এরকম আমরা আশা করতেই পারি, মানে অস্বাভাবিক কিছু না। আচ্ছা, স্পেশাল রুব্রিক, কিছু স্পেশাল রুব্রিক আজকের জন্য রাখলাম আমি, যেগুলাতে একদম ফার্স্ট গ্রেড অথবা সেকেন্ড গ্রেড সিঙ্গেল মেডিসিন থাকবে। সেই কয়েকটা দেখি। পেইন মামা অল্টারনেটিভ উইথ টুথেক, দাঁত ব্যথা করে, এটা বিশেষত প্রেগনেন্সিতে আসে, যে একদিকে সে মহিলা প্রেগনেন্ট হলো, আরেকদিকে তার দাঁত ব্যথা শুরু হয়ে গেল, ব্রেস্টে পেইন শুরু হয়ে গেল, এইরকম কন্ডিশন যদি থাকে, ব্রেস্ট পেইন সাথে কি দাঁত ব্যথা, তাহলে টুথেক থাকলে আমরা ক্যালিকা প্রেসক্রাইব করতে পারবো। আচ্ছা, আরো কি আসতেছে,
ক্লাইমেক্টেরিক পিরিয়ডে যদি ব্রেস্ট পেইন হয়, মানে যে মেনোপজের যে টাইমটা, সেই টাইমে যদি ব্রেস্ট পেইন হয়, তাহলে সিমিসিফিউগা একমাত্র মেডিসিন আসতে পারে এবং আমরা দিতে পারি, রেজাল্ট আসতে পারে, মহিলার যে পেশেন্ট আসবেন ওনার বেশ ভালো রিলিফ হবে। আচ্ছা, তারপরে ব্রেস্ট পেইনে কি আসতেছে, ডিসমেনোরিয়া ইন, ব্রেস্ট পেইনও থাকবে সাথে ডিসমেনোরিয়াও থাকবে, সিঙ্গেল মেডিসিন কস্টিকাম, কস্টিকামরা এখানে রাখা হয়েছে। আমরা চাইলে রেপার্টরাইজেশন করে পেশেন্টের সাথে মিলে গেলে খুব ভালোভাবেই রেজাল্ট দিবে আমাদেরকে। পেইন মামা কি আছে, দ্য লেফট সাইড নার্সেস রাইট সাইড, এটা বোরাক্সের একটা পিকুলিয়ার সিমটম, যে বাচ্চাকে যদি বাম ব্রেস্ট সাক করানো হয় বা লেকটেট করা হয়, সেই ক্ষেত্রে পেইনটা কোথায় করে, রাইট সাইডে, রাইট ব্রেস্টে পেইন করে। এটা বোরাক্সের একটা পিকুলিয়ার সিমটম। এটা মাথায় থাকলেও কিন্তু আমরা ধরতে পারি যে এই সিমটমটা মূলত এইগুলো যে সিঙ্গেল রেমেডি গুলা যেগুলো আসে না, দেখা যায় এই পেইন গুলা বা এই ক্যারেক্টারের যে এইগুলা সিমটম গুলা যে নিয়ে আসে, আলটিমেটলি যখন আমরা কেস নিতে থাকি, ধীরে ধীরে দেখা যায় যে ওই পেশেন্টটা না ওই মেডিসিনেরই থাকে, কনস্টিটিউশনালি ওই ওই মেডিসিনেরই থাকে। যেমন স্টেফিসেগ্রিয়ার, যেমন আমরা ডেলিভারি আফটারের পরে যদি যে সি সেকশনের পরে যদি কোনো প্রকারের ইনফেকশন হয়, আমরা কিন্তু স্টেফিকে আগে ভাবি। যখন আমরা কেস নেই তখন দেখা যায় ওই মহিলার মধ্যে স্টেফির যেই যেই যে বড় বড় মোটা মোটা দাগে যেইগুলা থাকার কথা সব পাওয়া যায়, তবেই না তার মধ্যে সেই ইনফেকশনটা আসছে, তবেই না সেই ওষুধটা দিয়ে সে সারলো। ঠিক একই কথা এগুলার ক্ষেত্রেও যায়। এখানে যে মেডিসিন গুলা মানে সিঙ্গেল সিঙ্গেল করে রাখা আছে, আমরা ভাবতেই পারি যে ওই মহিলা বা ওই পেশেন্ট ওই মেডিসিনেরই হওয়ার সম্ভাবনা প্রায় 75 to 80% আমরা বলতেই পারি। আচ্ছা, পেইন মামা কি আসতেছে, লেফট সাইড, লেফট সিটিং বেন্ড ফরওয়ার্ড, যদি বাম ব্রেস্টে যদি পেইন থাকে সেটা কি হয়, সামনের দিকে বসে যদি সামনের দিকে ঝুঁকে, সেক্ষেত্রে বেড়ে গেলে তখন হচ্ছে রাস্টক্স খুব ভালো কাজে দিবে। সিঙ্গেল পেইন মামা লেফট ওরেন হার্ড। আচ্ছা, আমরা একটু আগে যেমন কোনিয়ামের কথা বললাম না, যে ই থাকবে, হার্ডনেস থাকবেই থাকবে, এই হার্ডনেসের সাথে যদি সোয়েলিং থাকবে, এটা কিন্তু সিস্টাসেরও একটা আনকমন সিমটম, যেটা আমরা সিস্টাস দিয়ে ক্লিনিক্যালি তার ব্যথা কমায় দিতে পারবো। একদম খুব মানে খুবই অল্প সময়ের মধ্যে তার ব্যথা কমায় দিতে পারবো। আবার কি আসতেছে এখানে, পেইন মামা কফি এগ্রাভেশন, কফি খেলে পরে যদি কারো ব্রেস্ট পেইন বেড়ে যায়, সেক্ষেত্রে কনিয়াম একমাত্র মেডিসিন, কনিয়াম। আবার সেই সাথে কি থাকে, কন্টুইশন যদি থাকে, নিচের যে রুব্রিকটা দেখেন ওটাতে লেখা আছে যে কন্ডিশন, যদি কোনো আঘাত থাকে, ওই যে নীলাপিলা হয়ে যাওয়া, ব্রুইশিং যে একটা অবস্থা, সেই অবস্থা যদি থাকে, সেই ক্ষেত্রেও কনিয়াম খুব ভালো মেডিসিন, খুবই খুবই ভালো মেডিসিন। এখান থেকে এই কন্ডিশন থেকে কিন্তু যারা কনিয়ামের অ্যাকচুয়াল পেশেন্ট, তাদের ওই ছোট্ট একটা আঘাত থেকে, ছোট্ট একটা ট্রমা থেকে দেখা যায় বড় একটা লাম্প হয়, হার্ড হয়, সেটা থেকে আলটিমেটলি ক্যান্সারের দিকে চলে যায়। আচ্ছা, তারপরে আরো কি আছে দেখি, পেইন মামা ইনফ্যান্টসিন, বাচ্চাদের ব্রেস্টে যদি পেইন থাকে, বাচ্চাদের ব্রেস্টে, ছোট বাচ্চাদের যে টাচ করলে পেইন, কান্না করে বাচ্চা, ইনফ্যান্টস বলতে তো আমরা জানি, সেই ইনফ্যান্টস এর যদি ব্রেস্টে কোনো প্রকার পেইন থাকে, যে মা ধরলো আর বাচ্চা কান্না করলো, সেই ক্ষেত্রে ক্যামোমিলা একমাত্র মেডিসিন। খুবই ইন্টারেস্টিং না, ক্যামোমিলা দিলে ওই ব্যথা বা ওই বাচ্চার কষ্ট কমে যাবে। আমরা যখন ওই বাচ্চার মা যখন কমপ্লেন্টস গুলা করবে যে না, ওকে যখন গোসল করাতে যায় বা সাফ করতে যাই, ও টাচ করা যায় না, ও এত ছোট বাচ্চা, ব্রেস্টে টাচ করা যায় না, কান্না করে, তখন ক্যামোমিলা দিলে তার এই পেনটা সলভ হয়ে যাবে। পেইন মামা মিল্ক ফ্লো অ্যাগ্রাভেশন, আমরা এতক্ষণ দেখলাম যে হয়ে গেলে, মেনস্ট্রুয়েশন হয়ে গেলে যত রকমের পেইন থাকুক সেটা কমে যায়। আর এখানে আসতেছে কি, যদি মিল্ক ফ্লো হয় তাহলে বেড়ে যায়, সেটা কি, ক্যালিকার্ভ। এটা কিন্তু ক্যালিকার্ভের একটা স্পেশাল বা পিকুলিয়ার সিমটম। পেইন মামা নার্সিং এমএল, এই যে ব্যথা হয় নার্স মহিলাদের, যেই ডেলিভারি আফটার যেই ব্রাইনিয়া লাগে, ফাইটোলাক্কা লাগে, তারপর আরেকটা কি ক্যাস্টোরিকুই লাগে, এই ক্ষেত্রে যখন খাওয়ার পরে, বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে বা ল্যাকটেট করার পরে যদি ব্যথাটা কমে যায়, সেক্ষেত্রে ফ্যালেন্ড্রিয়াম আমরা দিতে পারবো। যা না খুব পেইন, কিন্তু যখন বাচ্চা দুধ খায় তারপরে পেইনটা আর থাকে না, তখন আমরা ফ্যালেন্ড্রিয়াম দিতে পারবো। পেইন মামা উইথ ওভারি রাইট, এটা এই ল্যাককেন যখন আমি বলছিলাম ক্যারেক্টার গুলা, এটাতে ছিল যে ব্রেস্ট পেইনের সাথে রাইট ওভারিতেও পেইনটা থাকবে, সেটা হচ্ছে ল্যাককেনের একটা পিকুলিয়ার সিমটম।
সেই সাথে কি হয়, যখন মেনস্ট্রুয়েশনটা আসে, একদিকে মেনস্ট্রুয়েশনের ফ্লো হলো, আরেকদিকে পেইন ভ্যানিশ, হোক সেটা ওভারি পেইন, হোক সেটা ম্যামার পেইন মানে ব্রেস্ট পেইন, সেটা ভ্যানিশ হয়ে যায়। তারপর আরো কি আসতেছে, এই যে পেইন টাচ করলে এমএল হয়ে যায়। এতক্ষণ তো আমরা অনেক মেডিসিন গুলোতে দেখলাম টাচ করলে, স্লাইট কাপড় লাগলে, স্লাইট আঙ্গুলের টাচ লাগলেও পেইন বেড়ে যায় বা কষ্ট বেড়ে যায়। এইখানে বলতেছে টাচ করলে কমে যায় কার, ক্যালকেরিয়া কার্ভের পেইন, ব্রেস্ট পেইন কমে যায় টাচ করলে। ঠিক আছে, পেইন মেমাইরেশন, ইউরিনেশন এগ্রাভেশন, এটা ক্লিমেটিসের খুবই খুবই একটা আনকমন সিমটম, পিকুলিয়ার সিমটম। যেমন ব্রেস্ট পেইনটা ইউরিনেশন করলে মানে প্রস্রাব করলে কি হয়, বেড়ে যায়। আমরা যে এলসিএম এর একটা লক্ষণ জানি যে হয়তো ইউরিনেট করলো, তার যে হেডেক থাকে সেটা কমে যায়। আর এখানে মানে এটা ওই ওই লাইনটা বলার উদ্দেশ্য হচ্ছে এই লাইনটা যেন মনে থাকে। ইউরিনেশনে কি হয়, ব্রেস্ট পেইন বেড়ে যায় কার, ক্লিমেটিস ইরেক্টার। আচ্ছা, পেইন ম্যামা পেইনফুল টিউমার গার্লস ইন ইয়াং আনমেরিড, এইটা কিন্তু আমি বলবো আজকে ক্লাসের জন্য খুবই একটা স্পেশাল গিফট আপনাদের জন্য, যে মানে আনমেরিড মেয়ে বা ইয়াং গার্ল, ছোট মেয়ে, তাদের যদি ব্রেস্টে কোনো টিউমার থাকে এবং সেটা পেইনফুল হয়, চিমাফিলা দা বেস্ট মেডিসিন। তাই না? এইগুলা যদি আমরা কিছু কিছু মাথায় রাখতে পারি, সেই সাথে যেই মেডিসিন গুলা বললাম সেগুলা ক্যারেক্টার গুলা যদি, পেইন এর ক্যারেক্টার গুলা যদি আমরা জানি, এবং যে মেন্টাল সিচুয়েশন গুলোর পরবর্তীতে কি কি হয়েছে তার লাইনও জানবো, যখন কনসিডারেশনটাও মিলে যাবে, তখন আমরা কি করতে পারবো, এরকম মানে ম্যাজিকের মতো রেজাল্ট পাবো হোমিওপ্যাথি দিয়ে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার স্লাইড। আমি দুইটা কেস শেয়ার করি। একটা কেস বলি ছোট করে। একটা হচ্ছে মহিলা, সে গার্মেন্টসে জব করে। তো তার লেফট ব্রেস্টে একটা লাম্প ছিল, সে ভাবে করতে হবে। তো করলো, করার পরে ডাক্তার অপারেশন করার পরে বলতেছে যে এটা কিন্তু আবার হতে পারে, অস্বাভাবিক কিছু না, আবার হতে পারে। তো ওই মহিলা কি করলো, মানে অপারেশন হলো 6 মাসও যায়নি, তার আবার সেই একই জায়গাতে না হলে আশেপাশে ছোট ছোট লাম্প আবার সে দেখতে পাচ্ছে। হুম। তো তখন আমার কাছে আসলো, আসার পরে আমি হিস্ট্রি নিলাম। হিস্ট্রি নেওয়ার পরে তার সাথে যা যায় সেটা হচ্ছে ল্যাক ক্যান দেওয়ার পরে তার মানে হুট করে তার এই লাম্পগুলা চলে যাবে না, এরকম না, সময় নিবে। সেই ক্ষেত্রে আমি তাকে লেপিসও দিতে হয়েছে। তবে এখন ভালো আছে। এখন তার ওই ভয়, যে কিছু কিছু ভয় থাকে না, ক্যান্সার হয়ে যাবে, এই যে ভয়ঙ্কর যেই ব্রেস্টের যেই দুশ্চিন্তাগুলা মহিলাদের ব্রেস্টের পেন নিয়ে, এই দুশ্চিন্তাগুলা কিন্তু আমরা কমাই দিতে পারি মেডিকেশনের মাধ্যমে। তার মেন্টাল রিল্যাক্সেশনের মাধ্যমে আমরা তাদের এই দুশ্চিন্তাগুলা কমাই দিতে পারি। আচ্ছা, এটা গেল। আরেকজন মহিলার গল্প বলি, বা ওই পেশেন্টের কথা বলি। ওই মহিলা আসছে ব্রেস্ট পেইন, তার হচ্ছে 35 এইজ মহিলা। আসলো, সে বলতেছে যে ম্যাডাম, আমার ব্রেস্ট একটু চেক করে দেখেন তো, আমার কি ক্যান্সার হয়ে গেল কিনা, আমার তো ব্রেস্ট নিয়ে আমি হাঁটতেই পারি না, কিন্তু ধরে রাখলে খুব আরাম লাগে, ধরে রাখলে করলে, হোল্ডিং করে রাখলে আমার খুব আরাম লাগে, এছাড়া আমি হাঁটতে চলতে আমার খুব কষ্ট হয়। তো চেক করে দেখলাম কোনো লাম্প নাই। যখন তার মেনস্ট্রুয়েশনের হিস্ট্রি নিলাম, হিস্ট্রির সাথে আসলো যে তার এটা মান্থলি সাইকেলের সাথেই যায়, যে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগে আগে শুরু হয় এবং মেনস্ট্রুয়েশন হওয়ার 2-1 দিন থাকে, হয়তো বা 7, 8, 9, 10 ডেজ পর্যন্ত মেনস্ট্রুয়েশনের সেই পেইনটা থাকে। পরবর্তীতে কি হয়, আস্তে ধীরে সেটা মিলায় যায়, মেনস্ট্রুয়েশন একদিকে বন্ধ আর একদিকে পেইনটা মিলিয়ে যায়। এই হিস্ট্রি নিলাম এবং দেখতেও সেই মহিলা নাদুস নুদুস, ক্যালকেরিয়ার ক্যারেক্টারের সাথে যায় বা কনস্টিটিউশনের সাথে যায়। সেই ক্ষেত্রে আমি তাকে ক্যালকেরিয়া প্রেসক্রিব করাতে তার হচ্ছে ব্যথা কমে গেছে। তো ব্যথা কমে যাওয়ার পরে আর কোনো খবর নাই, যেটা হয় ন্যাচারালি, যে পেশেন্টের যখন প্রবলেম সলভ হয়ে যায় তখন তারা দেখা যায় যে আর আসে না। আবার যদি কোনো প্রবলেমস আবার অ্যারাইভ হয়, তাহলে দেখা যায় আবার আসতেছে। আসার পরে যখন সে প্রায় 3 থেকে 3.5 মাস পরে যখন আবার অন্য প্রবলেম নিয়ে আসলো, জিজ্ঞেস করলাম যে আপনার ব্রেস্ট পেনের কি খবর। কয় যে আমি তো অনেক ভয় পাইছিলাম, ভাবছিলাম যে আমার পেন কি যাবে কিনা, কমবে কিনা, করব, হাসপাতালে যাব, ক্যান্সার হাসপাতালে যাব। পরে দেখি না, 2য় মাস থেকে আমার ব্যথা কমে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই আর কি, ক্যালকেরিয়া কার্ভ দিয়ে এই মহিলারও আমি একটু আরাম করতে পারলাম। যদিও এই সাইক্লিক্যাল যে পেইন গুলা থাকে, ম্যাক্সিমাম টাইম হয়ে যায় এরকম যে যতদিন তাদের এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের যে ফ্লোটা থাকে, ওই পেইন গুলা সিম্পলি আসে,
অনেকের কোমরে পেইন থাকে, থাইতে পেইন থাকে, এগুলো একদম ন্যাচারাল পেইন। সাথে ব্রেস্ট পেইনটাও কিন্তু অনেকটা ন্যাচারাল ধরা যায় যদি ওই ব্রেস্টে কোনো প্রকার লাম্প অথবা কোনো প্রকারের ইন্ডিউরেশন, কোনো প্রকারের সাপুরেশন, কোনো প্রকারের অ্যাবসেস, কোনো প্রকারের ডিসচার্জ এইগুলা যদি না থাকে, অনলি পেইন থাকে এবং সেটা মেনস্ট্রুয়েশনের আগে, মেনস্ট্রুয়েশনের সময় এইরকম টাইমে যদি থাকে, আমরা কিন্তু একদম তুড়ি মেরে ওই পেশেন্টকে আরাম দিতে পারি। তবে হ্যাঁ, যে এক্সাইটিং ফ্যাক্টর গুলা থাকে, যে বয়েলিং ফ্রগ যে সিমটম গুলা বা সিনড্রোম গুলা থাকে পরিবারে, এইগুলাকে কিন্তু আমাদেরকে আন্ডার এস্টিমেট করলে চলবে না। এগুলো অবশ্যই দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, এবং সেখান থেকে সেই সার্কামস্টেন্স থেকে তাকে যতদূর সম্ভব রিলিফ দেওয়ার চেষ্টা করতে হবে। তাকে বোঝাতে হবে যে না, এরকম কম্প্রোমাইজিং লাইফ সে ডিজার্ভ করে না, কেউই করে না, করা উচিতও না। কারণ আলটিমেটলি যখন লাফ আর দিতে পারলো না, কি হলো, সে একটা না একটা বড় ডিজিজ কন্ডিশন নিয়ে আসলো এবং সেটা তার লাইফ রিস্কের ব্যাপার। এই ক্ষেত্রে আমরা অবশ্যই যেই মহিলাদেরকে এম্পাওয়ারমেন্ট করা অথবা তাদেরকে যে বুস্ট করা যে না, আপনি পারবেন, আপনার দ্বারা হবে, এইগুলার কাউন্সেলিং যেন আমরা অবশ্যই করি। যেহেতু এই যে অর্গানস গুলা মেন্টাল থেকেই মানে ম্যাক্সিমাম প্রবলেম গ্রো করে, তো আমরা তাকে সেই ক্ষেত্রেও হেল্প করার চেষ্টা করব বা কাউন্সেলিং করব, অথবা যে কোনো ভাবেই হোক তার পরিবারের সাথেও আমরা চেষ্টা করব যেন এই যে কন্ডিশন গুলার জন্য মহিলাদের প্রবলেমস হয় সেগুলা যেন আর না হয় বা না করা যায় বা অ্যাভয়েড করা যায়, এগুলো সাজেশন আমরা দিব, অবশ্যই দিব। তো আজকে এইটুকুই বললাম। ধন্যবাদ সবাইকে, সবাই যারা শুনছেন। আশা করি ভালো লাগবে প্র্যাকটিসিং লাইফে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সুমাইয়া পারভীন ম্যামকে। ক্লাস অনেক চমৎকার একটা ক্লাস হয়েছে, আমরা অনেক কিছু শিখতে পারছি। তো ম্যামের কাছে কেউ প্রশ্ন করবেন? প্রশ্ন করলে আপনি হাত তুলতে পারেন। জি, প্রশ্ন করতে পারেন, মাইক ওপেন আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। যদি একবার শো করতেন। জি, আরেকটু জোরে বলবেন। বুঝি না, একবার বলবেন। 4 নম্বর এবং 5 নম্বর স্লাইডটা স্ক্রিনশট করতে পারিনি, যদি একটু শো করতেন। ঠিক আছে, এটা 4 নাম্বার। এটা কি 5 নম্বর? হ্যাঁ, এটা 5 নম্বর।